জানার অধিকার কি মানুষের নাই? মানুষের তো অধিকার অনেকই আছে, যে ইভেন এই যে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে এটা জানার অধিকার আছে, কিন্তু কই, ওখানে তো ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বৈরাচার সরকার যদি থাকে, গণতান্ত্রিক সরকার থাকলে সেটা সুযোগ আছে, এবং সরকারের মধ্যে কোনো গলদ না থাকলে সেই সুযোগটা আরো বেশি প্রসারিত থাকে। বিচক্ষণতার সাথে তীক্ষ্ণ নজর রাখতে হবে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নাগরিক দায়িত্বের দিকে। যদি এগুলো আপনি পালন না করেন, তাহলে কখনোই সচেতন নাগরিক ছাড়া কোনো সরকার এই উপমহাদেশে ঠিকভাবে চলেনি এবং চলবে না। যে তেজগাঁয়ের অফিস, এটা প্রধানমন্ত্রীর অফিস তো গণভবন, সংবিধানে আছে। আর এটা এই যে অফিস করেছিলেন জিয়াউর রহমান, তারপরে এরশাদ বসতেন, আমিও এরশাদের সিকিউরিটি অফিসার হিসেবে ওখানে বসতাম। তো ওনারা তো ওইখানে বসেই সবকিছু ওই একই স্টাইলে, পাকিস্তান এর ওই আইয়ুব খান, ইয়াহিয়া খানের স্টাইলেই দেশ চালাচ্ছেন। প্রথম দফায় প্রথমেই আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আফসারি ভাই, আগে এ সরকার পতনের আন্দোলনে আসেন, তারপর জনগণ মানে কিভাবে দেখছে ওটা দেখা যাবে, বা নতুন পার্টি টার্টির ব্যাপারে উনি আমাকে উপদেশ দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এটা চিন্তা করেছেন। কিন্তু আমি আমার পর্যবেক্ষণ, এটা কারো বিরোধিতা করার জন্য বলছি না, জনগণ আন্দোলন দেখেছে। এই যে আন্দোলন হলো গত কয়েক বছর, বিশেষ করে বিএনপির নেতৃত্বে বেশ আন্দোলন জমে উঠেছিল 28শে অক্টোবরের আগ পর্যন্ত। এই আন্দোলনে মোটামুটি জনগণ ছিল না, দলের কর্মী বেশি ছিল। কিন্তু আমি জনগণের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, সেটা হলো এই এত বড় আন্দোলন করে আওয়ামী লীগকে নামিয়ে আমরা কাকে ক্ষমতায় দিব? হয়তো জনগণ সুইটেবল বা মনের মতো বিকল্প পাচ্ছিল না বা পাচ্ছে না, অথবা যে বিএনপি যে দায়িত্ব নিয়েছিল সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। তাদের নেতৃত্বের ব্যর্থতা, সংসদে যাওয়া না যাওয়ার ব্যর্থতা, আলাপ আলোচনায় ব্যর্থতা, জনগণকে এনে গুলি খেয়ে অনেকগুলো মানুষ মারা গেল, কি লাভ? আর আমি শুধু বলতে চাই, এই আন্দোলন করে দেশের স্বাধীন দেশে সরকার নামাতে হবে কেন? আমরা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ব্রিটিশ তাড়িয়েছি, পাকিস্তান তাড়িয়েছি, এখন প্রতিবার 5 বছর পর পর কি আমরা বাঁশের লাঠি দিয়েই পিটিয়ে সরকার নামাবো? এই জন্যই নতুন দলের দরকার, নতুন চিন্তা ভাবনার দরকার, মানুষের নতুন ভাবনার দরকার। এবং যেই ভদ্রলোক এই কথা বলেছেন, আমি বলবো আমার কথা আপনি বিবেচনা করে দেখেন, একটা সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক দল ছাড়া এই দেশের কোনো মুক্তি নাই। আরেকজন প্রশ্ন করেছিলেন, একজন এমপি কত টাকা বরাদ্দ পায় তার জানার অধিকার কি মানুষের নাই? মানুষের তো অধিকার অনেকই আছে, যে ইভেন এই যে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে এটা জানার অধিকার আছে, কিন্তু কই, ওখানে তো ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বৈরাচার সরকার যদি থাকে, গণতান্ত্রিক সরকার থাকলে সেটা সুযোগ আছে, এবং সরকারের মধ্যে কোনো গলদ না থাকলে সেই সুযোগটা আরো বেশি প্রসারিত থাকে। এখন যে দেশের যে পরিস্থিতি, সেই অনুযায়ী জনগণকে ডেপ্রাইভ করা হচ্ছে, কিন্তু জনগণেরও কিন্তু কিছু কর্তব্য আছে। জনগণ কিন্তু, বাংলাদেশের জনগণ কিন্তু তাদের নাগরিক হিসাবে যে সংবিধানে লেখা আছে দেশের মালিক, সেই অনুযায়ী কিন্তু তাদের কিছু কর্তব্য আছে। সেটাও বাংলাদেশের মানুষ সঠিকভাবে করছে কিনা সেটা জনগণকে, দেশের মালিককে বুঝতে হবে। এরপরের প্রশ্নটাই আবার দেশের মালিক নিয়ে। এ দেশের মালিক কে? মালিক ঘুমিয়ে, মালিক যদি জনগণ হয়ে থাকে, তাহলে জনগণকে কি ওটা স্বীকার করা হচ্ছে কিনা, এই ধরনের একটা আলোচনা প্রশ্ন করেছেন। সংবিধানে আছে দেশের মালিক জনগণ, কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে, যে কোনো মালিক তার ব্যক্তিগত কোনো সম্পদ, এই যে আমরা যে যেখানে বসে কথা বলছি, যাদের বাড়ি ঘর আছে, আমাদের সম্পদ যদি মালিক হিসেবে আমরা না দেখি, শুধু কেয়ারটেকারের উপরে দায়িত্ব দিয়ে দেই, তাহলে কিন্তু নিজের সম্পদটা রক্ষা হবে না। তো সুতরাং দেশের মালিক যদি আপনি হতে চান, দেশের মালিকের যে ক্ষমতা বাংলাদেশ সংবিধান দিয়েছে, সেটা রক্ষা করতে গেলে আপনার বিচক্ষণতার সাথে তীক্ষ্ণ নজর রাখতে হবে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নাগরিক দায়িত্বের দিকে। যদি এগুলো আপনি পালন না করেন, তাহলে কখনোই সচেতন নাগরিক ছাড়া কোনো সরকার এই উপমহাদেশে ঠিকভাবে চলেনি এবং চলবে না। সুতরাং নাগরিকের দায়িত্বের দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমার দল নাগরিকদের দায়িত্ব নিয়ে কাজ করবে, এবং সংবিধানে কি অধিকার আছে, কি কর্তব্য আমাদের এই জন্য পালন করা উচিত, এইসব ব্যাপারে আমরা কাজ করব। এরপরের প্রশ্ন ছিল, এই দেশে কে তদারকি করবে, এই দেশকে কে তদারকি করবে? সরকার যদি এগুলো করে, সেগুলো অনেক আলোচনা উনি করেছেন। এখানে আমি বলবো, গ্রামে একটা কথা আছে যে শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিয়েছি। তো এখন শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিয়ে সেই মুরগি তো সুস্থ থাকতে পারে না। তো সুতরাং আমরা এখন যেভাবে দেশের সরকার তৈরি করার সুযোগ পাচ্ছি না, শিয়াল তো নিজে নিজেই তৈরি হচ্ছে। এখন এই শিয়াল যতদিন জীবিত থাকবে,
ততদিন তো জনগণের অবস্থা ভালো থাকার কথা না। ভারত প্রসঙ্গে বলেছেন একজন, মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কথা বলেছেন। এখানে আমি শুধু বলবো, মুক্তিযুদ্ধের তালিকা বর্তমান সরকার তারা দেশের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার সময়, এবং বাংলাদেশের প্রথম সরকার। এখন এই মুহূর্তে যদি শেষ হয় বাংলাদেশ, তাহলে শেষ সরকারও, তাহলে প্রথম এবং এই শেষ সরকার কোনো তালিকাই সঠিকভাবে করতে পারেনি, আদমশুমারি করতে পারেনি, প্রাইমারি স্কুলের 5 এর বৃত্তির তালিকা প্রকাশ করতে পারেনি, যে মুক্তিযুদ্ধের 7 বছর পরে বিয়ে হওয়ার পরে জন্ম হয়েছে সন্তান, তাকে মুক্তিযোদ্ধা করা হয়, মন্ত্রী মিনিস্টার হলেই মুক্তিযোদ্ধায় নাম লেখানো যায়, ইত্যাদি ইত্যাদি। এই দ্বিতীয় দফায় কিছু প্রশ্ন ছিল, সেটা হলো জাতীয় পার্টি সম্পর্কে বলেছেন একজন খুব বিস্তারিত, এই ব্যাপারে আমি আর বলতে চাই না। এরপর আমাকে এটা প্রশ্ন করা হয়েছে ইলেকশনে কত টাকা খরচ হয়। ইলেকশনে তো প্রচুর টাকা খরচ হয়। আমি যখন বাংলাদেশ ব্যাংকের লুটপাটের কথা বলবো তখন দেখবেন যে কত টাকা লুটপাট হয়ে যাচ্ছে। তো এই ইলেকশনের এই টাকা তো খরচ করা হচ্ছে সরকারকে ধরে রাখার জন্য, জনগণের স্বাধীনতা বা জনগণের মুক্ত চিন্তার জন্য নয়। সুতরাং সেটা বুঝতে হবে। সেখান থেকে ফিরে আসতে হলে নতুন চিন্তা করতে হবে, নতুন দল গঠন করতে হবে, নতুন ভাবে ভাবতে হবে এবং নাগরিকদের দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশন বুঝলো না, একজন বললেন জনগণ বর্তমানে এই সরকার চায় না। এটা নির্বাচন কমিশনের বোঝার ব্যাপার না। নির্বাচন কমিশনের বোঝার ব্যাপার হলো সুষ্ঠু নির্বাচন, কিভাবে ভোটাররা আসবে। ওনারা এটাও স্বীকার করেন না, বলে না ভোটার আসলো কি না আসলো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না, এটা সঠিক নয়। এখন আসি মূল আলোচনায়। জিয়া ভাই বলেছে রাজনীতি দূষিত করেছে কে, অর্থাৎ উনি দোষারোপ করতে চাচ্ছেন জাতীয় পার্টি এবং বিএনপি কে। আমি বলবো যে সব সমস্যার দায় যদি জাতীয় পার্টিকে উনি দিয়ে থাকেন এটা সঠিক হবে না, বাট জাতীয় পার্টি আবার দায় এড়াতেও পারেন না। আওয়ামী লীগ একদম শুরুতেই সরকার ছিল, ওনারা যদি রাজনৈতিক পরিস্থিতি ভালো রাখতে পারতেন, বিচক্ষণতার সাথে রাজনীতি করতে পারতেন, বিচক্ষণতার সাথে বৈদেশিক রাজনীতি বৈদেশিক সম্পর্ক করতে পারতেন, তাহলে জাসদের জন্ম হতো না, গণবাহিনীর জন্ম হতো না, বঙ্গবন্ধুর নির্মম এই পরিস্থিতি তৈরি হতো না, রাসেলের মতো একটা শিশুকে আমরা হারাতাম না, পরিবারকে হারাতাম না। সেখানে ব্যর্থতা অবশ্যই আছে। এখন জাতীয় পার্টি তো সম্পর্কে অনেক কথা বললেন, সকল দোষ উনি জাতীয় পার্টিকে দিলেন। এখন জাতীয় পার্টি তো 90 এর পরে শাহাদত বরণ করেছিল, সেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ভালোবেসে কখনো কখনো শাসন করে চাপ দিয়ে তাদের সাথে রেখেছিল ক্ষমতা কুক্ষিগত করার জন্য, এবং জাতীয় পার্টিও সেখানে সেটা সহযোগিতা করেছে। তো এখন জাতীয় পার্টিকে আমি শুধু এটাই বলবো যে আপনারাও যদি মুক্ত হতে চান তাহলে আপনাদের দোষ। এখন শুরু হয়েছে, জাতীয় পার্টি তো আর জাতীয় পার্টি নাই, খন্ড খন্ড হয়ে যাচ্ছে। এই পর্যন্ত বোধহয় টোটাল 7 ভাগ হয়েছে। এখন জাতীয় পার্টির যারা বিচক্ষণ লোক, যারা নেতা, তাদের বুঝতে হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সহ সমদহে। এই যে প্রবাদটা, এই যে বক্তব্যটা, এটাকে মেনে চলতে হবে যে আপনি অন্যায়কে সহযোগিতা করবেন আর নিজেকে সাধু বলবেন, এটা হতে পারে না। জিয়া ভাই সেনা কর্মকর্তাদেরকে রাজনীতিতে কে নিয়ে এসেছে বলে এটা দায়ী করলেন, হয়তো বিএনপি কে দায়ী করেছেন যে বিএনপি আমলেই প্রথম সেনাবাহিনীর কেউ ক্ষমতায় এসেছেন, পরবর্তীতে এরশাদ, আর অল্প দিনের জন্য মইনুল আহমেদের সময় বা কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর সময় ইন এইড অফ সিভিল পাওয়ারে কিছু কিছু কাজ করেছেন। উনি সেনা কর্মকর্তা, আমি জানি না আমাকে দেখে উনি একটু খেপে গেছেন কিনা, খুব বদনাম করলেন। কিন্তু সেনাবাহিনীর, এমনকি উনি এই কথা বললেন জলপাই রঙের কাপড় পরে তো আর এখন সরকার দেশ পরিচালনা করছে না। আরে জলপাই রঙের কাপড়ের ভিতরেও যদি মানবিকতা থাকে তাহলে তো খারাপ না। আর আপনারা তো জলপাই রঙের কাপড় পরেন নাই, কিন্তু জলপাই রঙের আচরণের চেয়ে বেশি খারাপ আচরণ করেছেন দেশের মানুষের সাথে। এবং জলপাই রঙের যারা ক্ষমতায় ছিল তারা যে অফিসটি ব্যবহার করত অন্যায় ভাবে, নিয়ম বহির্ভূত, উনি নিয়মের কথা বলেছেন, আইন পরিবর্তনের কথা বলেছেন। এই যে তেজগাঁয়ের অফিস, এটা প্রধানমন্ত্রীর অফিস তো গণভবন, সংবিধানে আছে। আর এটা এই যে অফিস করেছিলেন জিয়াউর রহমান, তারপরে এরশাদ বসতেন, আমিও এরশাদের সিকিউরিটি অফিসার হিসেবে ওখানে বসতাম। তো ওনারা তো ওইখানে বসেই সবকিছু ওই একই স্টাইলে, পাকিস্তান এর ওই আইয়ুব খান, ইয়াহিয়া খানের স্টাইলেই দেশ চালাচ্ছেন। তো সুতরাং এটা জিয়া ভাই শুধু বলার জন্য বলে গেলেন। উনি বললেন বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না, কিন্তু গণতন্ত্রে বিরোধী দলকে সুযোগ করে দেওয়া, বিরোধী দলের রাজনীতি করা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব। অর্থাৎ গণতন্ত্র বিরোধী দল ছাড়া চলবে না। এক চাকায় সাইকেল চালানো যেতে পারে সার্কাসে অল্প সময়ের জন্য, ওই এক চাকার সাইকেল দিয়ে সকল কাজ করা যাবে না। উনি বললেন যে 51% ভোট না পড়লে নির্বাচন বাতিল করা যেতে পারে, এই ধরনের আইন করা দরকার। জিয়া ভাই বললেন
আমি বলবো আইন যারা ভঙ্গ করে তাদের হাতে কি আইন করে লাভ আছে? আপনাদের তো আইন আছে গঠনতন্ত্রে যে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দিলে তাকে বহিষ্কার করতে হবে দল থেকে। তা আপনারা ৬২ জনকে তো বহিষ্কার করলেন না। তা আইন তো আপনাদের কাছে নিরাপদ না। এটা আপনার দল বলে আপনি হয়তো স্বীকার করবেন না, আপনি শুধু আইনের কথাই বলবেন, কিন্তু এই আইন তো আইনে অপব্যবহার করা হয়। গ্রামে দেখা যেত খুব তীক্ষ্ণ রোদে কৃষক যখন চাষাবাদ করে ঘরে ভিতরে বউ পেটাতো অকারণে, মনের ঝাল মেটানোর জন্য, কষ্ট লাঘব করার জন্য। জিয়া ভাইরা, ওনার দল এখন বিএনপি আর এই জাতীয় পার্টিকে ধরেছে, পিটাপিটি করছে মনের ঝাল মেটানোর জন্য, যে ওনারা দেশ শাসন বা পরিচালনা সঠিকভাবে করতে পারছে না, এখন ওনাদের উপরে সকল দোষারোপ করে উনি শেষ করছেন।